প্রথমে একটি ভিডিও প্রতিবেদন দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং একটু মনোযোগ দিয়ে দয়া করে দেখবেন। এরপরে আমি প্রশ্ন করব যে আমার সাংবাদিক কমিউনিটির যে সকল বন্ধুরা বিভিন্ন গণমাধ্যমে যারা কাজ করেন, যারা মূলত পেশাদার সাংবাদিক, যাদেরকে আমি দীর্ঘ বছর চিনি, আমাকে যারা দীর্ঘ বছর চেনেন, প্রশ্ন করব একটি আগে প্রতিবেদনটি একটু দেখার জন্য অনুরোধ করছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন দয়া করে। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। দু সালের 7 মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। এরপর একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে 7টি মামলা দায়ের করে বিতর্কিত 111 সরকার। ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতে নির্যাতনের কিছুটা বর্ণনা দিলেও এত বছর চেপে রেখেছেন। কোথায়, কিভাবে, কারা সে সময় তাঁকে প্রায় মেরেই ফেলতে চেয়েছিলেন। 16 মার্চ 2025 গুমখুন ও আয়নাঘরে বন্দী থাকা সদস্য ও তাদের পরিবারের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্যের এক পর্যায়ে প্রথমবারের মতো তারেক রহমান বলেই ফেললেন ছোট ভাই সহ তাঁকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। যারা এখানে গুমের শিকার হয়েছিলেন, ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন, আপনাদের সাথে সবসময় আমি একত্ব প্রকাশ করি, কারণ আমি কিন্তু আপনাদেরই, আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। অনেকটা ভারাক্রান্ত মনে চাপা কণ্ঠে তারেক রহমান জানালেন, সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া হুম্মাম কাদের চৌধুরী তার সঙ্গে দেখা করলে দুজনের আলাপচারিতায় উঠে আসে একই রুমে রাখার অভিজ্ঞতা। তারেক রহমান বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গেলে সাথে ছিলেন হুম্মাম কাদের। 2007 সালে তারেক রহমানকে গ্রেপ্তারের পর বর্তমানে পরিচিত আয়নাঘরের যেই রুমে বন্দি রাখা হয়, সেই একই রুমে রাখা হয়েছিল হুম্মাম কাদের চৌধুরীকেও। আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল, সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছি। এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়নাঘরে গিয়েছেন, আয়নাঘরে অত্যাচারিত হয়েছেন। কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেন। তার মানে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রেখেই নির্যাতন করা হয়েছে। একই সময় গ্রেপ্তারের পর নির্যাতন করা হয় বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। রাজনীতির ধারে কাছে না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার আর মিথ্যা অভিযোগের মামলা দিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আরাফাত রহমান কোকো। এই যে রিপোর্টটি, এটা কি রিপোর্ট না, সাংবাদিকতার রীতিনীতি অনুযায়ী এটা কি সংবাদ না, এটিকে একটি প্রতিবেদন বা রিপোর্ট হয় না? নিশ্চয়ই বলবেন যে অবশ্যই রিপোর্ট, এবং আপনারা অনেকে আবেগ আপ্লুতও নিশ্চয়ই হয়েছেন। এবং তারেক রহমান কিন্তু বলছিলেন যে এই প্রথমবার তিনি এটি বলছেন, তার জায়গা থেকে প্রথমবার এটি বললেন। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। আমার গণমাধ্যম যে কর্মী বন্ধুরা, সাংবাদিক সহকর্মী, সহযোদ্ধারা, যারা দীর্ঘদিন একসাথে আমরা মাঠে কাজ করেছি, কিন্তু 5 আগস্টের এই পট পরিবর্তনের কারণে হয়তো আগে যারা ছিলেন মজলুম বা ভুক্তভোগী শ্রেণী, তারা যখন বিভক্ত হয়েছেন, তখন সেই বিভক্তি ব্যক্তিগত পর্যায়ে যারা নিয়ে গিয়েছেন,
তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন, এটি কি প্রতিবেদন না, এটি কি সংবাদ হয় না বলেন? আপনারা সবাই বলবেন অবশ্যই সংবাদ, এবং এটি শিরোনাম হওয়ার মতো একটি সংবাদ যে কোনো টেলিভিশন পত্রিকায়। কিন্তু দুর্ভাগ্যজনক, বাংলাদেশের কোনো গণমাধ্যম, একটি পত্রিকাতে বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠে আমি দেখেছিলাম সেটি, এছাড়া বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই বিষয়টি, এই ইস্যুটি ওই দিন কেউই টপলাইন করেননি বা সংবাদে আনেননি। আচ্ছা বলেন কেন আনেননি? আপনারা যদি বলতে চান যে কাকতালীয়ভাবে মিস হয়ে গেছে, আবার কেউ যদি বলতে চান সবাই কি ইচ্ছা করে মিস করেছে, সবাই কি বিএনপি বিরোধী বা তারেক রহমান বিরোধী, এরকম যদি কেউ বলতে চান, সাধারণ মানুষ বলতে পারবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে পারবেন। বাট আমার গণমাধ্যমে আমরা যারা কাজ করি, আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা আমরা কিন্তু জানি এটি কোনো কাকতালীয় মিস না। একজন রিপোর্টার হিসেবে যখন তারেক রহমানের মতো একজন নেতা বলবেন যে এই প্রথম আমি আমার জায়গা থেকে বলছি, আহ, একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। তখন নিশ্চয়ই এটি কোনো রিপোর্টারের কান বা চোখ বা মনোযোগ থেকে মিস হওয়ার কথা না। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এর বেশি আমি আমার সাংবাদিক কমিউনিটিকে, এর বেশি আমি আর প্রশ্নবিদ্ধ করতে চাই না। এই দিন, এই যে 16 মার্চ 2025, আমি যেহেতু সাংবাদিক হিসেবে বিএনপি বিট কাভার করি একবারে 2010 সাল থেকেই, কম বেশি বা মূল বিট আমার হচ্ছে বিএনপি, সেক্ষেত্রে তারেক রহমানের বক্তব্য বিবৃতিগুলো আমি কখনোই মিস করি না, বা যে কোনো বক্তব্য বা যে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য, গুরুত্বপূর্ণ নেতাদের আমি কখনো মিস করি না, পরে হলেও আমি সেটা শুনে নিই। কিন্তু তারেক রহমান সেদিন 16 মার্চ 2025 যখন তারেক রহমান এই বক্তব্যটি দিচ্ছিলেন, তখন আমি দেখলাম রোজার দিন। এরপরে যখন বাংলা ভিশনে 7:30টার বুলেটিনে দেখলাম যে এই রিপোর্টটি নেই, এই বক্তব্যটি নেই, এটি শিরোনাম হয়নি, তখন কিন্তু আমি নিউজ রুমে চিল্লাচিল্লি করেছিলাম রীতিমতো, যে তারেক রহমান নিজে বলছেন তিনি আর তার ছোট ভাই আরাফাত রহমান কোকো আজকের যে আয়নাঘর, সে আয়নাঘরে বন্দী ছিলেন। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে মানবিক রিপোর্ট বা সংবাদ হতে পারে না তো নিশ্চয়ই, তাই না? আমি তখন চিল্লাচিল্লি করেছিলাম কেন এই রিপোর্টটি বা এই ইস্যুটি কেন বাংলা ভিশনের সংবাদে নেই। তখন যারা কর্তারা ছিলেন তারা কিন্তু একজন আরেকজনের দিকে তাকিয়েছিলেন, কেউ কিন্তু সমাধান বা সদুত্তর দিতে পারেননি, এবং সেটি কিন্তু বাংলা ভিশনে সেদিন কিন্তু সংবাদ হয়নি। সেদিন থেকে আমি নিশ্চিত হই, এবং তার আগের কয়েক মাসের যেই অভিজ্ঞতা আমার বাংলা ভিশনের বার্তা বিভাগে আমাকে অন্ততপক্ষে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, তার আলোকে আমি নিশ্চিত হই যে বাংলাদেশের গণমাধ্যমগুলো, বিশেষ করে আমার বাংলা ভিশনের রিপোর্টিং নীতি বা রিপোর্টিং পলিসি এবং এডিটোরিয়াল পলিসি আসলে কোন বাস্তবতায় রয়েছে। এবং সবগুলো গণমাধ্যমই ওই সময়ের বাস্তবতা প্রায় একই রকম, দু একটি গণমাধ্যম বাদে। একটু বলেন তো, এটা কি খবর না? এটা কি খবর না বলেন? এই খবরটা কেন টেলিভিশন দেখালো না আর আমি দেখালাম? এই জন্য কি আমার অপরাধ? যারা ব্ল্যাকআউট করে দিয়েছেন এই সংবাদটি, তারা কি জবাব দিবেন বলেন? মিরাজ হোসেন গাজী এই রিপোর্টটি তুলে ধরেছে মিরাজ হোসেন গাজীর ব্যক্তিগত ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং সেই থেকে আমি কিন্তু নিয়মিত আমি আমার সাংবাদিকতার দায়িত্বটুকু পালন করেছি। এখন যদি কেউ বলেন এই রিপোর্টটি কোনো মিডিয়া করলো না, মিরাজ হোসেন গাজী তুমি তোমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে করছো, তার মানে আমি দালাল, চাটুকার, তোষামতকারী, যদি কেউ বলতে চান বলেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন সুন্দর করে, আমি কিন্তু কোনো জায়গাতে, এই যে 5 মাস প্রায় আজকে বিএনপি সরকার ক্ষমতায়, তারেক রহমান সাহেবের সরকার, আমি কিন্তু এই যে আমার ওপেন মিডিয়া সেল, MAG লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমনি আমি কারো অর্থায়নে না, কোনো বিজ্ঞাপনদাতার সহযোগিতায় না, আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি আমার সাংবাদিকতার নীতি নৈতিকতা, আমি আমার দায়িত্বটুকু পালন করছি। আমার এই ওপেন মিডিয়া সেল, MAG লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে দয়া করে একটু ঘুরে ইউটিউব চ্যানেলটিতে একটু দেখবেন, আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, দেখে এরপরে বলবেন কোনটা এর মধ্যে রিপোর্ট না বা সংবাদ না, বা কোনটা এর মধ্যে সম্পাদকীয় নীতি অনুযায়ী করা হয়নি। 80% প্রতিবেদন যে কোনো টেলিভিশন বা পত্রিকায় সম্পাদকীয় নীতি অনুযায়ী প্রচার উপযুক্ত, এইটুকু অন্তত পক্ষে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। যেহেতু আমি কারো কাছে কোনো সুবিধার জন্য যাইনি, আমি কারো কাছে কোনো সুবিধা পাওয়ার জন্য যাচ্ছি না, ভবিষ্যতেও আশা করি কারো কাছে কোনো সুবিধা পাওয়ার জন্য কোনো মন্ত্রণালয়, দপ্তর, কোনো মন্ত্রী, কারো কাছে আমি যাব না। এইটুকু আমি বিগত 15-16 বছর সাংবাদিকতা করেছি, অন্ততপক্ষে যেই কয়েকটি বিটে আমি কাভার করেছি, আমি খুব একেবারে আল্লাহর উপর ভরসা রেখে, আমি নীতি নৈতিকতা নিয়ে আমি খুব বিনয়ের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, সরকারি কোনো তদবির, সুপারিশ কোনোদিনও কারো কাছে আমি যাইনি, কোনো মন্ত্রীর কাছে যাইনি। অনেক ভালো সম্পর্ক অনেকের সাথে হয়েছে, আছে, ছিল, থাকবে, কিন্তু আমি কখনো ব্যক্তিগত সুবিধার জন্য আমি কখনো যাইনি।
রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমি কোনো ব্যক্তিগত সুবিধা কখনো চাই না, এখনও চাইনি, এবং ভবিষ্যতেও যেন আল্লাহ না করুক, আমি না চাই। 2010 সালে আমার এক্রিডিটেশন কার্ড, সচিবালয়ের পিআইডি যে কার্ডটি থাকে, 2010 সালে আমার সেই কার্ড, আমি কিন্তু এই সরকার, বিএনপি সরকার গঠন করার পর কোনো একটি মন্ত্রণালয়ে একদিনের জন্য আমি যাইনি, কোনো জায়গায় কোনো সুপারিশ, তদবির, কোনো পরামর্শ, কিছুর জন্য না। করে তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করলাম। এরকম অসংখ্য রিপোর্ট যেগুলো বিএনপির জন্য পজিটিভ, তারেক রহমানের জন্য পজিটিভ, সেই রিপোর্টগুলো সংঘবদ্ধভাবে বাংলাভিশন সহ মূলধারার গণমাধ্যমগুলো ধামাচাপা দিয়ে গেছে বা ব্ল্যাক আউট করে দিয়েছে। শুধু এই একটি খবর না, বিএনপি এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া, ওনাদের এমন ইতিবাচক খবরগুলো যেগুলো রাজনীতিতে হয়তো ইতিবাচক প্রভাব ফেলবে, এরকম অসংখ্য প্রতিবেদন যেগুলো বিএনপি এবং তারেক রহমানের জন্য ইতিবাচক, যেগুলো সাদামাটাভাবে আমরা যারা রিপোর্টিং করি, সাংবাদিকতা করি, ন্যূনতম যেটুকুই সাংবাদিকতা জানি, যেই খবরগুলো শিরোনাম হবে, হেডলাইন হবে, লিড নিউজ হবে, তারেক রহমানের বক্তব্যগুলো, ইভেন্টগুলো, আগের ফলো আপ রিপোর্টগুলো বাদই দিলাম, কিন্তু সেই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যম সংঘবদ্ধভাবে ব্ল্যাক আউট করে দিয়েছে, ধামাচাপা দিয়ে দিয়েছে। ওপেন মিডিয়া সেল।